নমস্কার, আমি দেবস্মিতা। আলাপ সঙ্গে দেবস্মিতায় প্রতি বৃহস্পতিবারের মতো আজও চলে এসেছি পুরনো দিনের একটা নতুন গল্প নিয়ে। কথায় বলে হাতের 5টা আঙুল নাকি সমান হয় না। ঠিক সেই রকমই আমাদের চারপাশে আমরা নানা রকম লোক দেখি। কেউ বোকা তো কেউ চালাক, কেউ লাজুক তো কেউ হামবড়া। কিন্তু আজকের গল্প যাকে নিয়ে, সেই মানুষটা ঠিক কী রকম সেটা বিচার করার ভার না হয় আপনাদের ওপর। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আজকের গল্প, সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেচারি। কলিকাতায় বোমার হাঙ্গামা উপলক্ষে বহুদিনের কলিকাতা বাসা ত্যাগ করিয়া সপরিবারে গিয়া ভগিনীপতির বাড়ি আশ্রয় লইয়াছি। একেবারে অজপাড়া গাঁ। রেল স্টেশন হইতে 7 ক্রোশ রাস্তা হাঁটিয়া অথবা গরুর গাড়িতে গেলে তবে গ্রামে পৌঁছানো যায়। ভগ্নীপতিদের মেটে বাড়ি, তাহাদেরই স্থান সংকুলান হয় না। তবে বিপদের দিনে আপাতত বোমায় মরিতে বসিয়াছি দেখিয়া তাহারা নিজেদের অসুবিধা করিয়াও বাহিরের ঘরখানি আমাদের জন্য ছাড়িয়া দিল। আমরা গরুর গাড়ি হইতে নামিয়াই দেখি বাহিরের ঘর হইতে 3টি তোরঙ্গ ও একটি বড় বিছানা আর গোটা 2 পুঁটুলি স্থানান্তরিত হইতেছে। জিজ্ঞাসা করিয়া জানিলাম আমার ভগ্নীপতির মেজ ভাইয়ের শ্যালীপতি ভ্রাতাও সপরিবারে ইছাপুর না দমদম হইতে সপ্তাহখানেক পূর্বে আসিয়া এখানে আশ্রয় লইয়াছেন এবং বাহিরের ঘরে তাহারাই ছিলেন। বাড়ির মধ্যে রান্নাঘরের পাশে যে নাতি ক্ষুদ্র ভাঁড়ার ঘর আছে, আপাতত সেখানেই তাহাদের থাকিবার ব্যবস্থা হইল। বহুদিন কলিকাতায় বাসা করিয়া আছি, বাড়ি করিবার সঙ্গতি অবশ্য নাই। সঙ্গতি ছিল না, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। জাপানে বোমার ঘায়ে সে বাড়ি কতক্ষণ টিকিত। আমার যেসব বন্ধু বান্ধবকে কলিকাতায় বাড়ি করিবার জন্য এতদিন হিংসে করিতাম, আজ তাহাদের প্রতি সেই হিংসার ভাব করুণা ও সহানুভূতিতে পরিণত হইয়াছে। বেচারাদের পয়সাগুলো অনর্থক নষ্ট হইল। 2-1 দিন কাটিয়া গেল। চারিদিকে চাহিয়া দেখি গ্রামের মধ্যে ভীষণ জঙ্গল, খানা ডোবা বাঁশবন। শীতের শেষ। স্ত্রী একদিন আমায় আসিয়া বলিলেন, ওগো, কত চালতে পড়ে আছে বনের মধ্যে, দেখবে এসো। আমার স্ত্রী শহরের মেয়ে। পাড়া গাঁয়ের বনে বাগানে পাকা চালতে শীতকালে পড়িয়া থাকা বিশেষ আশ্চর্যের নয়। কিন্তু তাহা না বলিয়া তাহার আনন্দটাকে আরও ঘনীভূত হইবার অবকাশ দিবার জন্য দুজনে বনের দিকে ছুটিয়া গেলাম। ও তাই তো, এই যে অনেক দেখছি। একটা চালতের দাম কলকাতায় 2 পয়সা, আর দেখো এখানে কিনতেই হয় না। কুড়িয়ে নেব? হ্যাঁ গো, কেউ কিছু বলবে না তো? কে আবার কি বলবে? বাগানে চালতে পড়ে আছে, কুড়িয়ে নেবে, তা কে কি বলবে সব পাড়া গায়ে? এমন সময় আমার স্ত্রী বলিলেন, ও কে গো? চাহিয়া দেখি এটি 22-23 বছরের যুবক একটা ঝুড়ি হাতে ওদিক হইতে বন ঠেলিয়া গাছতলায় সম্ভবত চালতা কুড়াইতে আসিতেছে। আমাদের দুজনকে দেখিয়া সে একটু সমীহ করিয়া থমকিয়া পড়িল। আমি তাহাকে আশ্বাস দিবার জন্য বলিলাম, চালতা গাছ কি তোমাদের? 2টো চালতা কুড়ুচ্ছি কিন্তু। যুবক হাসিয়া বলিল, ইউ মে টেক, নট মাই ট্রি। তাই তো, এই দেখিতেছি ইংরেজি জানা লোক। নিতান্ত গ্রাম্য লোক নয় তাহা হইলে। যদিও আমার সঙ্গে ইংরেজি বলার সার্থকতা কি তাহা বুঝিলাম না। বলিলাম,
আপনার বাড়ি বুঝি এখানেই? নো, আই ওয়াজ আ ক্লার্ক অ্যাট ক্যালকাটা, নাও আই অ্যাম হিয়ার। বেশ বেশ, তাহলে আমাদের মতোই অবস্থা দেখছি। জাপানি বোমার ভয়? যুবক হাসিয়া চুপ করিয়া রহিল, হাঁ না কিছুই বলিল না। বৈকালের দিকে ছোকরার সঙ্গে ভালো করিয়া আলাপ হইল। জানিলাম তাহার নাম সুরেশ। আমার ভগ্নীপতির বাড়ির পাশে যে মুখুজ্জে বাড়ি, সেই বাড়ির রাসু মুখুজ্জের শ্যালক। মুখুজ্জে বাড়ির অন্যান্য লোকে কলিকাতায় ও কলিকাতার বাহিরে বিভিন্ন স্থানে চাকরি করে। কখনো বাড়ি ঘরে না আসার দরুন পৈতৃক সুবৃহৎ দোতলা বাড়ি ভাঙিয়া যাইবার উপক্রম হইয়াছিল। বর্তমানে সেই বাড়ির রাসু মুখুজ্জেই গভর্নমেন্টের দপ্তরখানায় কেরানিগিরি হইতে অবসর গ্রহণ করিয়া বাড়ি আসিয়া 3 বৎসর যাবৎ বাস করিতেছেন। গোটা 50 টাকা পেনশন পান বলিয়া দেশে আছেন, নতুবা কলিকাতায় বাসা করিতেন। বলিলাম, তুমি কি এই 3 বছরই এখানে আছো? হ্যাঁ দাদা, ওয়্যার শ্যাল আই গো? এখন চাকরি নেই কি না, তবে শিগগিরই হবে। বেশ বেশ, খুব ভালো। তোমাদের দেশ কোথায়? দেশ ছিল ক্যালকাটার পাশেই, রাজবল্লভপুর, টলিগঞ্জের ওদিকে। এখন সেখানে কেউ নেই, মা এখানেই থাকেন, দিদি আছেন, আমিও এখানেই আছি এখন। তবে আই হোপ এই মার্চ মাসেই আই উইল সিকিউর আ সার্ভিস। আই এম আ ম্যাট্রিক পাস্ট। বাবা, খুব ভালো। ছোকরার সঙ্গে কথাবার্তা বলিতে বেশ একটু কৌতুক বোধ করিতে লাগিলাম। বেশ চেহারা, মাথায় চিরা সিঁথিটি যত্নে তৈরি করা, পরনে আধময়লা ধুতি, গায়ে গেঞ্জি। বোধহয় কিছুক্ষণ আগে বিড়ি টানিতেছিল। আমায় দেখিয়া ফেলিয়া দিয়াছে, কারণ বিড়ির ধোঁয়ার গন্ধ বাতাসে। আপনি বুঝি স্যার ক্যালকাটাতেই? হ্যাঁ, আমার কর্মস্থান কলকাতাতেই ছিল। স্কুলে মাস্টারি করতাম, এখন স্কুল সব বন্ধ, তাই এখানে। আপনি কি পাস স্যার? MA পাস করেছিলাম। ছোকরা বিনয়ের সম্ভ্রমে কাঁচুমাচু হইয়া বলিল, দেন ইউ আর আ কালচার ম্যান স্যার। ভারী খুশি হলাম আপনার সঙ্গে আলাপ হয়ে। আই অ্যাম অনলি ম্যাট্রিক পাস্ট, কিন্তু দেখুন স্যার, লেখাপড়া আমি বড় ভালোবাসি। সে তো খুব আনন্দের কথা। ভদ্রলোকের ছেলে হবারই তো কথা। প্রেন্টিস সাহেব, দাদাবাবুদের বড় সাহেব। একদিন দাদাবাবুদের আপিসে গিয়ে চুপ করে বসে আছি, প্রেন্টিস সাহেব যাচ্ছে বারান্দা দিয়ে। জানেন তো স্যার, প্রেন্টিস সাহেব চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল। ও কি চেহারা, গোটমোট করে যাচ্ছে কি সাহেব বাচ্চা। দাদাবাবুর ঘরের সামনে দিয়ে গেল একেবারে। মস্ত লোক প্রেন্টিস সাহেব। দেখেছেন প্রেন্টিস সাহেবকে দাদা? না। মস্ত লোক প্রেন্টিস সাহেব। দেখুন কত বড় বড় লোকের সঙ্গে মিশে এসেছি। এখন এই পাড়া গাঁয়ে যত সব আনকালচার্ড লোকের সঙ্গে মেশা, আই ডু নট লাইক ইট। যদিও বুঝিলাম না সে প্রেন্টিস সাহেবের সঙ্গে মেলামেশা কিভাবে এবং কখন করিল, তবুও ঘাড় নাড়িয়া তাহাকে সায় দিলাম। বলিলাম, ঠিক কথা, ঠিক কথা। বাড়িতে আসিয়া স্ত্রীর কাছে সব বলিলাম। স্ত্রী বলিলেন, আহা, ছোকরাটি ভালো, এখানে ভগ্নীপতির বাড়ি পড়ে আছে কেন? অল্প বয়স, চাকরি করে না কেন? বেকারের সংখ্যা তো জানো না দেশের, কত BA MA ফ্যা করছে ও বাজারে। ও তো সামান্য ম্যাট্রিক, ওকে চাকরি দিচ্ছে কে? দিন কত কাটিয়া গেল। একটা জিনিস খুব কৌতূহলের সহিত লক্ষ্য করিলাম, পাড়া গাঁয়ে লোকে সময় কি করিয়া কাটায়। এসব নির্জন পল্লীগ্রামে সময় কাটানো যে কত কষ্টকর, তা যাহার অভিজ্ঞতা নাই
তিনি বুঝিবেন না। কলিকাতা হইতে আসিয়া নিতান্তই কষ্টে পড়িয়াছিলাম, অথচ দেখিলাম পেনশনপ্রাপ্ত রাসু মুখুজ্জে সকালে উঠিয়া একখানা 9 হাতে কাপড় পরিয়া চণ্ডী মণ্ডপের সম্মুখস্থ জঙ্গল পরিষ্কার করিতেছেন। মানকচুর চারা এখান হইতে ওখানে পুঁতিতেছেন, মাঝে মাঝে তামাক খাইতেছেন। আমাকে দেখিয়া বলিলেন, নিতুবাবু যে কোথায় চললে? যাব আর কোথায়, আপনার গ্রামে মোটে 3 ঘর ভদ্রলোক, কার বাড়ি গিয়েই বা বসি। এসো এসো, আমার এখানে একটু বসো, তামাক খাও। আগে না। তিনি আমার পাশে আসিয়া বসিলেন এবং কি করিয়া বাড়ির পিছনের জমিতে আর বছর কুমড়া লাগাইয়াছিলেন, এবার মানকচু কীরকম পুঁতিয়াছেন, এই সকল গল্প কিছুক্ষণ করিয়া আমায় বলিলেন, চা খাবে? ও সুরেশ! রাসু মুখুজ্জের শ্যালক আসিয়া দাঁড়াইল। তাহাকে দুজনের চা আনিতে বলিয়া আমায় বলিলেন, এই গ্রামে ধরো 25 বছর পরে এসে আজ 3 বছর বাস করছি, তা আছি বেশ, ঝঞ্ঝাট নেই, খাঁটি দুধটুকু বাড়ির গরুর। পল্লীগ্রামের সুখ সুবিধার নানারূপ গল্প করিতে করিতে চা এসে গেল। ছোকরা চা দিয়া বলিল, গুড় আর চিনি নেই, দিদি বলে দিলে। রাসু মুখুজ্জে কর্কশ কণ্ঠে বলিলেন, নেই তা নিয়ে এসো না গে বাজার থেকে। আমায় বলতে এসেছেন চিনি নেই, যাও বাজার থেকে এনে রাখো। তোমার দিদির কাছ থেকে পয়সা নাও গে, যাও। কুঁড়েমি আমি একেবারে দেখতে পারি নে। ছোকরা কাঁচুমাচু মুখ করিয়া চলিয়া গেল এবং অল্পক্ষণ পরেই 2টি তেলের ভাঁড় আর একটা ছোট থলের প্যাকেট লইয়া আমাদের সামনে দিয়াই বোধহয় বাজারেই চলিল। বেলা প্রায় 10টা বাজে। নেউলের বাজার এখান হইতে যাতায়াতে 7 মাইল পথ। রাসু মুখুজ্জে যে তাহার শ্যালকটির উপর যথেষ্ট স্নেহশীল নহেন, তাহা এই ব্যাপার হইতেই বুঝিতে পারিলাম। সন্ধ্যাবেলা দুধারে জঙ্গলাবৃত সরু পথে একটু পায়চারি করিতেছি। রাসু মুখুজ্জের শ্যালক পিছন হইতে বলিল, স্যার! এই যে সুরেশ, খবর কি? ভালো লাগে না স্যার একটু এখানে, আসুন কোথাও বসে গল্প করা যাক, আসুন আমার সঙ্গে। কিছু দূর গিয়া একটা চারিদিক খোলা চালা ঘর। ছোকরা বলিল, এই হলো গাঁয়ের 12 ঘর, অর্থাৎ টাউন হল। হো, দেখুন তো যত সব চাষার কাণ্ড, এমন গায়ে ভদ্রলোক থাকে? তা তো হলো, কিন্তু এখানে বসবে নাকি? কি পেতে বসবে এখানে? আর দাঁড়ান, নবীনের বাড়ি থেকে 2টো বিচুলি নিয়ে আসি, তাছাড়া আর কি পাতি বলুন। কিছুক্ষণ পরে ছোকরা বিচালি হাতে ফিরিয়া বলিল, একটু চায়ের বন্দোবস্ত করে এলাম, নবীনের বাড়ি বলে এলাম, এখনই করে দিয়ে যাবে। ওরে যাতে কাপালি, আপনি যেন আবার দাদাবাবুকে বলবেন না গিয়ে। দাদাবাবু বড় বকে, আচার বিচার খুব কিনা, বড্ড গুঁড়া, ভেরি অর্থোডক্স। বলিলাম, ও। ছোকরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া হঠাৎ কোনো কথা মনে পড়িবার ধরনে বলিল, আমি আজ পাড়া গাঁয়ে আছি বটে, কিন্তু দাদা বড় বড় লোকের সঙ্গে। আচ্ছা, আপনি ল্যাম্বেথ সাহেবকে চিনতেন? আমি তাকে ক্যালকাটা পুলিশ ক্লাবে দেখেছি 7 হাতের মধ্যে। জেসি ল্যাম্বেথ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল অফিসার ছিলেন, ইদানিং ডিআইজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন, 750 টাকা মাইনে। সবিস্ময়ে বলিলাম, বলো কি, 7 হাতের মধ্যে? পুলিশ ক্লাবে কি জন্য গিয়েছিলে? অতীত গৌরবের দিনের স্মৃতি মনে পড়াতে মানুষের মুখে যে আনন্দের রেখা ফুটিয়া ওঠে, ছোকরার সারা মুখমণ্ডলে তাহা পরিস্ফুট হইতে দেখিলাম। সে স্বপ্ন ভরা চোখ আকাশের দিকে তুলিয়া বলিল,
কুন্ডু অ্যান্ড সন্স ক্যাটারার ছিল পুলিশ ক্লাবের অ্যানুয়াল গ্যাদারিংয়ে। কুন্ডুদের বড় ছেলে হরিচরণ, আমার বুজুম ফ্রেন্ড কিনা, তারা একখানা করে কার্ড দিত। এই এত বড় কার্ড, সোনার জলে নাম লেখা। আমি 2 বার গিয়েছি। গ্র্যান্ড হোটেলে গ্যাদারিং হতো। আমি প্লেটে কেক দিতে গেলাম, আমায় হিউজেস বললে, নো মোর থ্যাংক ইউ। হিউজেস সাহেব আবার কে? জোসেফ হিউজেস, ম্যাকআর্থার কোম্পানির বড় সাহেব। ওই যে ক্লাইভ স্ট্রিটে 5 তলা মস্ত বড় বিল্ডিং, 700 ক্লার্ক খাটে তার আন্ডারে। এই গোপ, চোখ দুটো দেখলে ভয় করে, বাঘের জাত। সে কিন্তু কেমন হেসে বললে, নো মোর থ্যাংক ইউ। আচ্ছা, ওরা এমনি খুব ভদ্রলোক, কি বলেন? নিশ্চয় নিশ্চয় বাবা। ছোকরার কিন্তু আমার উত্তরের দিকে আদৌ মন ছিল না। সে অন্যমনস্কভাবে পূর্ববৎ স্বপ্নময় চোখে বলিয়া চলিয়াছে। একবার রামনগরের মহারাজা কাউন্সিল হাউস হইতে বাহির হইতেছেন। সে কোন বারান্দার দুয়ারে দাঁড়াইয়াছিল। একেবারে তাহার গা ঘেঁষিয়া মহারাজা চলিয়া যাইতেছেন, হঠাৎ মহারাজের হাতের সোনা বাঁধানো বেতের গুঁতো তাহার গায়ে সামান্যভাবে লাগিতেই খোদ মহারাজা স্বয়ং তাহার দিকে ফিরিয়া চাহিয়া বলিলেন, ও আই এম সো সরি। আজও তাহার কানে কথাগুলি লাগিয়া আছে। জিজ্ঞাসা করিলাম, সেখানে কি জন্যে গিয়েছিলে? বারে, দাদাবাবু তো সেখানেই টাইপিস্ট ছিলেন, দেখা করতে গিয়েছিলাম যে ওর সঙ্গে। বলিলাম, বাহ, তুমি তাহলে তো অনেক বড় বড় লোক দেখেছ। ছোকরা উৎসাহের সুরে বলিল, তা আপনার আশীর্বাদে স্যার অনেক দেখেছি। আজ এই পড়ে আছি অজপাড়া গায়ে। আই হ্যাভ সিন মেনি মেনি বিগ পিপল। সেই জন্যই তো আমার ভালো লাগে না এসব জায়গা। এই সময়ে একটি বিধবা স্ত্রীলোক একখানা কাঁসার থালায় 2 পেয়ালা চা সাজাইয়া আনিয়া আমাকে দেখিয়া একটু সংকোচ বোধ করিয়া দূরে দাঁড়াইয়া রহিল। ছোকরা বলিল, এসো না, দিয়ে যাও, ইনি পশুপতিবাবুর আত্মীয়, লজ্জা নেই, নিয়ে এসো। তবুও মেয়েটি না নড়াতে আমি বলিলাম, তুমি গিয়ে নিয়ে এসো না। চা খাইতে খাইতে সুরেশ বলিল, আর একটু ভালো লোকের সঙ্গে কথা বলার ঝোঁক আছে চিরকাল। এইসব জায়গায় আপনি কোথায় পাবেন বলুন? সব মুখ্য, নো ওয়ান ইজ ইভেন ম্যাট্রিক পাস্ট। দুটো ভালো কথা বলি এমন মানুষ নেই। মন যেন কেমন হাঁপিয়ে উঠেছে। সময় কাটাও কি করে? বাড়ির কাজ করি, বাজারে যাই, নবীনদের বাড়ি এসে মাঝে মাঝে বসি। তা নবীন বরং ভালো, দুটো ভালো কথা শুনতে চায়। ওকে সেদিন বললাম, তোরা এখানে থাকিস কেমন করে? আমি দেখেছি কলকাতায় বড় বড় লোকের বাড়ি আলাদা নাইবার ঘর আছে, তাকে বাথরুম বলে। গরম জল, ঠান্ডা জল। মেদিনীপুরের জমিদারের রডন স্ট্রিটে যে বড় বাড়ি আছে, দেখেছেন? একবার আমি তাদের বাড়ি গিয়েছিলাম আমার এক বন্ধুর সঙ্গে। 2 তলায় বাথরুম। বাড়িখানা কি! বাথরুমে আবার একখানা আয়না আছে, সমস্ত শরীর একসঙ্গে দেখা যায়। মেঝেতে আপনি কেন মুখ দেখুন না, এমনি সুন্দর করে পালিশ করা। সকালবেলা গিয়েছিলাম জানেন, বাবুর জন্যে খাবার গেল। চেয়ে চেয়ে দেখলাম ডিম সেদ্ধ, টোস্ট আর 2টো রসগোল্লা, 2টো কলা। আমাদের তো 1 মুঠো চাল ভাজা, তাও সব দিন জোটে না সকালে উঠে। তাই নবীনকে বললাম, তোরা বেঁচে আছিস ভূতের মতো। মানুষ এমন করে বাস করে না। মানুষের মতো বাস করতে হলে কলকাতায় গিয়ে দেখে আয়। আপনি কি বলেন দাদা? কথাটা হাড়ে হাড়ে বুঝিতেছি, সুতরাং বলিলাম, হ্যাঁ, সে কথা খুবই ঠিক। এসব জায়গায় বর্ষাকালে থাকা অসম্ভব, যেমন কাদা তেমনি মশা। চাহিয়া দেখিয়া বেশ আমোদ বোধ করিলাম। বেশ জায়গাতে বসিয়া চা পান করিতেছি বটে। গ্রাম্য শেওড়া, ভাট, শিউলি গাছের জঙ্গলে একখানা চালা ঘরে মাটির মেঝেতে বিচুলি বিছাইয়া আংটা ভাঙা পেয়ালায় কাপালিদের বাড়ির তৈরি চা খাইতে খাইতে
দুজনে কলিকাতার সুখ সুবিধার কথা আলোচনা করিতেছি। ছোকরাও বোধহয় সেই একই কথা ভাবিতেছিল, কারণ সে এই সময় হঠাৎ বলিল, কতদিন যে কলকাতায় যায়নি। ওই যেদিন বললাম না, ওই কুন্ডু অ্যান্ড সন্স পুলিশ ক্লাবে খাবার সাপ্লাই করেছিল, প্লাম কেক, স্যান্ডউইচ, বিস্কুট, আরও সব মেলা কি কি। ওদের দোকান হলো হগ মার্কেটে। কুন্ডুদের বড় ছেলের সঙ্গে আমার ভাব, তা ওদের দোকানে একদিন সকালে বসে আছি, এমন সময় একজন মোটা মতো ভদ্রলোক, দিব্যি চেহারা, দোকানে এসে কি চাইলে। কুন্ডুদের ছেলে বললে, ইনি কে জানো? আমি বললাম না। বলল, মহারাজা অফ নাটাগড়। আমি তো অবাক, বলবো কি আপনাকে, আমার গা শিউরে উঠল। কত নাম, কত টাকা করি, খবরের কাগজে কত ছবি বার হয়, এই সেই মহারাজা অফ নাটাগড়। দেখি মহারাজার আর্দালি জিনিস নিয়ে গিয়ে ইয়া বড় মোটর দাঁড়িয়ে আছে, তাতে তুললে। সেই সব একদিন গিয়েছে, এই আমি আর এই মহারাজ, আর এখন এখানে বসে বাগদি দুলে বাড়ি বেরিয়ে বেড়াচ্ছি। আজ আপনি এসেছেন তাই আপনার সঙ্গে দুটো ভালো কথা বলছি, নইলে এতক্ষণ নবীন কাপালির বাড়ি বসে গল্প করতে হতো। আহা, তোমার ভগ্নিপতি রাসুবাবু তো অনেক ভালো ভালো লোকের সঙ্গে মিশেছেন, তা এখন কি করে দিন কাটান? ভগ্নিপতির উপর দেখিলাম ছোকরার অসীম শ্রদ্ধা। ইডেন গার্ডেনের পাশে প্রকাণ্ড বাড়ি, এই বড় থাম। আবার ছোকরা স্মৃতির সমুদ্রে ডুবিয়া গেল। একসময় কাপালিদের বাড়ি হইতে সেই স্ত্রীলোকটি আসিয়া পূর্ববৎ দূরে দাঁড়াইল। ছোকরা বলিল, পান নিয়ে এসেছে, চায়ের এগুলো দিয়ে আসি আর পান আনি। একটা কাঁসার বাটিতে 4 খিলি পান লবঙ্গ দিয়া মুড়িয়া পরিপাটি করিয়া সাজা। ছোকরা বলিল, আমি পান খাই নে, আপনি খান। তারপর আবার আমরা গল্প শুরু করিলাম। দেখিলাম ছোকরার অদ্ভুত ধরনের ক্ষমতা তাহার নিজেকে প্রতারণা করিবার। তাহার বর্তমান অবস্থাকে সে কেমন চমৎকার ভুলাইয়াছে ভবিষ্যৎ ও অতীতের সুখ স্বপ্ন দ্বারা। চাকরি আমার হয়ে যাবে এই জানুয়ারি মাসে। আমার অনেক বড় বড় সহায় আছে কলকাতায়, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। একটা ভালো লোকের মুখ দেখতে পাইনি আজ 3 বছরের মধ্যে। এ কথা অবশ্য তাহাকে জিজ্ঞাসা করি নাই। এতই যদি তাহার সহায়, তবে আজ 3 বছর এখানে পড়িয়া থাকিয়া ভগ্নিপতির বাজার সরকারি করিতেছে কেন? আরও কিছুদিন কাটিয়া গেল। একদিন চৈত্র মাসের দুপুর রোদে দেখি সে 7 মাইল দূরবর্তী বাজার হইতে প্রকাণ্ড একটা ভারী মোট ঝুলাইয়া আসিতেছে। খালের ধারে আমার সঙ্গে দেখা। আমাকে দেখিয়া মোট নামাইয়া গাছের ছায়ায় একটু বসিল। বলিলাম, এতে কি? হাট বাজার করে ফিরছি, আটা, ডাল, নুন, এইসব। রাসু মুখুজ্জে আজ সকালে বকাবকি করছিলেন কাকে? দাদাবাবুর মেজাজ বড় গরম। বাগদিপাড়ার এক প্রজাকে ডাকতে পাঠালেন, একটু দেরি হয়েছে ফিরতে আমার, আর অমনি বকাবকি শুরু করেছেন। তোমার দিদি কিছু বলেন না? দাদাবাবুকে দিদি বড় ভয় করে চলে। ছোকরা চলিয়া গেল। সে রাত্রেই আমার স্ত্রী বলিলেন, আচ্ছা, রাসু মুখুজ্জের শাশুড়ি এখানে থাকেন কেন? তা কি করে বলবো, বড় ভালো লোক, এমন হাতের রান্না। আমায় আজ বিকেলে জলখাবার খাইয়েছিলেন, যেমন মিষ্টি কথাবার্তা। বাবা, রাসুবাবু ওর শালাকে যা বকলেন আমার সামনে, বাজার থেকে কি জিনিস ভুলে আনেনি, একেবারে ননসেন্স, বেরিয়ে যাও, বসে বসে গিলছ, এমন সব যাতা বললেন, মায়ের চোখ দিয়ে একেবারে জল পড়তে লাগলো। মুখুজ্জে মশাইয়ের স্ত্রী কিছু বললেন না? ও বাবা, তিনি ভয় কাঁটা, মানে একটু কিন্তু কিন্তু মনে তো হয় না,
এই বাজারে মনে ভাবো মা ভাই সংসারের কলগ্রহ তো। আচ্ছা, ছেলেটিকে বলো না কেন কোথাও গিয়ে কিছু করতে? এর চেয়ে যে বেরিয়ে গিয়ে যা হয় একটা কিছু করাও ভালো। যতদূর বুঝলাম মায়ের মনে খুব দুঃখ, জামাইয়ের ভাত গলা দিয়ে নামে না। শুনিয়া খুবই দুঃখিত হইলাম। ভাবিলাম কালই ছোকরাকে বুঝাইয়া বলি। অল্প বয়স, এই তো জীবনে ঝাঁপাইয়া পড়িয়া জুঝিবার সময়। সারা জীবন তার সামনে, বৃহত্তর ক্ষেত্রে অগ্রসর হোক বীরের মতো, তবেই তো সে নিজেকেও খুঁজিয়া পাইবে। এ বাঁচা তো জড় পদার্থের অচলত্ব, ইহা তাহাকে বুঝাইতেই হইবে। পরদিন তাহার সঙ্গে আবার দেখা। সে নিজেই আমাকে বলিল, দেখুন, একটা কাজ পাচ্ছি এখানেই বাড়ি বসে, নেব? কাপালিপাড়ার সবাই বলছে গ্রামের বারোয়ারি ঘরে একটা পাঠশালা খুলতে। ছাত্রপিছু 4 আনা করে দেবে। 20-25টা ছাত্র আপাতত হবে, তারপর ওরা আরও জোগাড় করে দেবে বলেছে। কি বলেন, ভালো হবে? বসে না থেকে ভালোই, যা পাও। তোমার পক্ষে বসে থাকাটা। দিন কয়েক পরে বারোয়ারি ঘরের দিকে বেড়াইতে গিয়া দেখি ছাত্রছাত্রীরা সমস্বরে সটকে পড়িতেছে। 2-এর পিঠে 7 দিলে 27 হয়, 27-এর 7 নামে হাতে 2 রয়। আমাকে দেখিয়া সুরেশ বলিল, আসুন স্যার, আসুন, বসুন একটু। 7টি ছাত্র আর এই 4টি ছাত্রী জুটেছে। আরও অনেক আসবে বলেছে সামনের মাস থেকে। নবীন, সাধু, বাগদি, হরিকলু এরা সবাই ভরসা দিয়েছে। আমি কিন্তু খুব ভরসা পাইলাম না। ছোকরা যেরকম খুশির সুরে পাঠশালাটিকে কেন্দ্র করিয়া স্বীয় উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কিত করিতে লাগিল, তাহাতে তাহার উপর বড় মায়া হইল। এই অতি সামান্য মোচার খোলায় সে সমুদ্র পাড়ের যে কল্পনায় উৎফুল্ল হইয়া উঠিয়াছে, তাহা যে কত ক্ষণভঙ্গুর সে সম্বন্ধে এই অনভিজ্ঞ যুবক কিছুই জানে না। পাড়া গাঁয়ের পাঠশালা, এইসব ধেড়ে ছাত্রেরা গরু চড়াইত। লেখাপড়ায় ইহাদের মন নাই। দুর্গন্ধ মলিন বস্ত্র পরিয়া ভাঙা সেলেট ও কোন কোঁকড়ানো প্রথম ভাগ হাতে এই বয়সে বিদ্যালয় পড়িতে আসিয়াছে। তাহার কারণ এখন মাঠে মাঠে ধান, গরু চড়াইবার সুবিধা নাই। ভাদ্রের প্রথমে আউশ ধান কাটার পর যেমন মাঠ ফাঁকা হইয়া যাইবে, ইহাদেরও ছাত্রজীবন সাঙ্গ হইয়া রাখাল জীবনের শুরু হইবে। পাড়া গাঁয়ের ধাত জানিতে আমার বাকি নাই। সুরেশ আমার কাছে বসিয়া হাত নাড়িয়া বলিতে লাগিল, বিয়ে পাশ করে চাকরি করার চেয়ে ঢের ভালো। আপনি দেখুন হিসেব করে, এরা দেবে 4 আনা করে মাথা পিছু। 50টি ছাত্র হলেই 50 শিখে, মানে 12.5 টাকা। এছাড়া এরা ধানের সময় ধান দেবে, খেতে ডাল হলে ডাল দেবে, কলাটা মূলোটা। বাড়ির খেয়ে যে কোনো চাকরির চেয়ে ভালো। আমি কেবল ভাবছি আমি এতদিন করিনি কেন। রায়সু মুখুজ্জেমশাই কি বলেন? তিনি বললেন বাড়ি বসে না থেকে খুব ভালো। আচ্ছা, ইন্সপেক্টরের অফিসে লিখলে কিছু গ্র্যান্ট পাওয়া যাবে না? মর্গান সাহেবকে আমি ধরতে পারি গিয়ে। মর্গান সাহেবের সঙ্গে ডিপিআই এর খুব আলাপ। দাদাবাবুর মামাতো ভাই মর্গান সাহেবের অফিসে কাজ করে, তাকে দিয়ে ধরাতে পারি মর্গান সাহেবকে। কে মর্গান সাহেব? আরে, ক্যালকাটা ট্রেডিং কোম্পানির ম্যানেজার, নাম শোনেননি? মস্ত লোক। তুমি তাকে দেখেছ নাকি? ছোকরা আমার কাছ ঘেঁষিয়া বসিয়া উৎফুল্ল মুখে বলিল, আপনি বললে বিশ্বাস করবেন না। দাদাবাবুর মামাতো ভাই তো সেই অফিসে কাজ করেন। আমি একবার চিঠি নিয়ে গিয়েছিলাম তার কাছে। ঢুকতেই বাঁ দিকের যে বড় ঘর, মাইকার পর্দা বসানো কাঠা দরজা, ঠেলুন, এমন স্প্রিং লাগানো আছে তখনই বন্ধ হয়ে যাবে। সেই ঘরে মর্গান সাহেব বসেন। আমি ফাঁক দিয়ে দেখি এমনি মুখটা একটা চুরুট খাচ্ছে। আচ্ছা,
ওসব চুরুটের দাম কত? অনেক। আচ্ছা, তুমি স্কুল করো, আমি আসি বেরিয়ে। যাহা আশঙ্কা করিয়াছিলাম তাহাই ঘটিল। স্কুল উঠিয়া গেল 2 মাসের মধ্যে। যতদিন টিকিবে ভাবিয়াছিলাম ততদিনও টিকিল না। একদিন দেখি সুরেশ বেলা 1টার সময় বাড়ির পাশের কাঁচকলার ঝাড়ে কোপ মারিয়া গাছ কাটিতেছে। বলিলাম, স্কুলে যাওনি? স্কুল উঠে গেল। সে কি, কেন? ছাত্র হলো না। 2 মাস দেখলাম, তারপর আর কেউ মাইনে দেয় না। ভূতের বেগার আর কতদিন খাটি বলুন? চাষার ছেলে, ওরা স্কুল কলেজের মর্ম কি বুঝবে বলুন দেখি? নিউটন বলেছেন, আমি সমুদ্রের ধারে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, স্যার আইজ্যাক নিউটন একজন কত বড় দলের সাহেব, ভাবুন তো। ওদের সেসব কথা বুঝিয়ে লাভটা কি? মরুক গে, আমারও ভূতের বেগার না খেটে। রাসু মুখুজ্জে আমায় একদিন বললেন, ছোড়াটা একেবারে ওয়ার্থলেস। একটা কাজে পাঠাও, 3 ঘন্টা দেরি করে আসবে। ও হয়েছে আমার একটা বোঝা। একটা কিছু চাকরিতে ঢুকিয়ে দিন না ওকে, এরকম বসিয়ে রেখে। আরে বসিয়ে রেখেছি কি সাধে? ম্যাট্রিক 3rd ডিভিশনে পাস। কোথায় ওকে ঢোকাই বলো তো? বিএ MA বাজারে, আমার ঘরেই যত। কেন, এখানেও তো খাটে কম নয়। হাটে বাজারে যাচ্ছে, জিনিসপত্র বয়ে আনছে। হ্যাঁ, সবাই ওইটাই দেখে। আমি কি তবে অত বড় ছেলেকে বসিয়ে বসিয়ে খেতে দেব? আমার তো সে অবস্থা নয়। আমি নিজে কত খাটি দেখো তো, সকাল থেকে সন্ধে পর্যন্ত। সুতরাং ছোকরার আবার চাকরের জীবন শুরু হইল। গরুর জাপ কাটা, গরু মাঠে দিয়ে আসা, হাট বাজার করা, আরও সংসারের যাবতীয় পরিশ্রমের কাজ। অথচ আশ্চর্য এই যে ছোকরার স্বপ্ন তেমনি মায়াময়, আর কল্পনা তেমনি রঙিন রহিয়া গেল। বাস্তবকে সে স্বীকার করতে আদৌ রাজি হল না। গ্রীষ্মকাল কাটিয়া আষাঢ় মাসের প্রথম সে যে ভীষণ বর্ষা পড়িল। শ্রাবণ মাস যায় যায়, সে বর্ষার আর বিরাম বিশ্রাম নাই। চারিধার জলে ডুবু ডুবু, রাস্তাঘাট কাদায় হাবড়, বন জঙ্গলে উঠোন ঢাকিয়া গেল। আমার স্ত্রী বলিলেন, ওগো, সবাই কলকাতায় ফিরেছে, চলো আমরাও যাই। এইখানে আর থাকা যায় না, মরি সেখানে বোমা খেয়ে মরবো। ভিজে কাটে উনুন ধরিয়ে আর ফোঁ পেটে চোখ কানা হয়ে যাবার জোগাড় হয়েছে। এ আর সহ্য হয় না গো। অতএব চলিয়া আসিলাম কলিকাতায়। আশ্বিন মাসের প্রথমে এই সেদিন ভগ্নিপতির অসুখ উপলক্ষে একবার সেই গ্রামে গিয়াছিলাম। স্টেশনে নামিয়াই সেদিন ভীষণ বর্ষা। অতি কষ্টে 7 মাইল হাঁটিয়া প্রায় সন্ধ্যার পূর্বে গ্রামের মাঠে পৌঁছিলাম। তখনও সমানে বৃষ্টি পড়িতেছে, চারিধার ধোঁয়া ধোঁয়া। হঠাৎ চাহিয়া দেখি সেই দুর্যোগের মধ্যে সুরেশ এক বোঝা কাঁচা ঘাস মাথায় করিয়া কোথা হইতে আসিতেছে। আশ্চর্য হইয়া বলিলাম, সুরেশ যে, এত বাদলায়? সুরেশ আমাকে দেখিয়া একটু অপ্রতিভ হইয়াছে। তাহার ধরন দেখিয়াই তাহা বুঝিলাম। কতকটা কৈফিয়তের সুরে বলিল, এই বাদলায় গরুর খাবার নেই কিছু, একেবারে খালপাড়ের মাঠ থেকে 2 বোঝা কাঁচা ঘাস। আমি বললাম, যাই নিয়ে আসি, দিদি বারণ করেছিল। সাহস দিয়া বলিলাম, বেশ তো, ভালোই তো, নিজের কাজ নিজে করবে, এর মধ্যে কিছু, খুব ভালো। ছোকরার এতটা অভ্যাস নাই। দেখিলাম তাহার রীতিমতো কষ্ট হইতেছে। ভগ্নিপতির অন্নদাস, না করিয়া উপায় বাকি। রাসু মুখুজ্জে তো বসিয়া খাইতে দেবে না। ছোকরা বলিল, কলকাতার অবস্থা কেমন? এখন ঢের ভালো, আবার যেমন তেমনই হয়েছে। যুদ্ধের খবর কি? একখানা খবরের কাগজ আসে না যে পড়ি। ওই একরকম চলছে। তাহলে এবার কলকাতায় গিয়ে একটা কাজে লেগে যায়, কি বলেন?
বোমার হাঙ্গামা যখন অনেকটা মিটেছে, চাকরি একটা জুটিয়ে নেবই। আর্মি অ্যান্ড নেভি স্টোর্সের গ্রিফিথ সাহেব আমায় বললে, ইউ আর দ্য সন অফ আ নোবেল ফ্যামিলি গাঙ্গুলি, আই উইল সি ইউ। সে এবার আমায় নিয়ে গিয়েছিল সেখানে, ওই যে কুন্ডু অ্যান্ড সন্স, তাদের মেজো ছেলে, কন্ট্রাক্টর না কি যেন ওখানকার, তাই ওটা স্পষ্ট বললে, আই উইল সি ইউ। আমি তাহাকে মনে করাইয়া দিলাম না যে সে বোমার ভয়ে কলিকাতা হইতে পলাইয়া আসে নাই, আসিয়াছে তাহার 3 বৎসর পূর্বে। চাকরি সে এতদিন করে নাই কেন? ছোকরা এখনো স্বপ্ন রাজ্যেই বাস করিতেছে, কিছুতেই সে রূঢ় বর্তমানকে স্বীকার করিতে চায় না। আমি তাহার স্বপ্ন ভাঙিয়া দিব কেন? তবুও কি জানি ছোকরার উপর কেমন সহানুভূতি আর করুণা হইল। বেচারি। শেষ হলো আজকের গল্প বেচারি। কিছু কিছু মানুষ নিজেকে বিশাল কিছু মনে করলেও আসলে তারা আমাদের কাছে করুণার পাত্র হয়ে যায় মাঝে মাঝে। তারা নিজেরাও জানে তারা ঠিক কী, আর সেই জন্যই হয়তো ইলিউশনের একটা বাতাবরণের মধ্যে রাখে নিজেদের। আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আরও মানুষের সঙ্গে আমার আলাপ জমাতে আমার কাজ শেয়ার করুন তাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।